নমস্কার বন্ধুরা, আমার অর্পিতা স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। চারজন যুবক হঠাৎ ইডেন গার্ডেনের পুকুরে অলৌকিকভাবে খুঁজে পেল এক অমূল্য রতন, এক বিশেষ জিনিস। তারা যা পেল তা পেয়ে তো তাদের অবাক অবস্থা। এবার তারা কি করবে, তা কোথায় নিয়ে রাখবে, এই নিয়ে চলল তাদের মধ্যে অনেক আলোচনা। এদিকে পূর্ব থেকেই নির্দেশ ছিল যে এই অমূল্য রতন খুঁজে পাবে যে তার কথা বলা চলবে না, মৌন হয়ে থাকতে হবে। এবার শুরু হচ্ছে এক অলৌকিক ঘটনা। অনেক কাল আগের ঘটনা। 1321 সাল, রামনবমী তিথি। কলকাতার ইডেন গার্ডেনের এক পাকুর গাছের নিচে আদ্যাপীঠের শ্রী শ্রী আদ্যামাকে পেয়েছিলেন এই 4 যুবক। তাদের মধ্যে অন্নদা ঠাকুরই আদ্যামাকে তুলেছিলেন পুকুরের থেকে। অন্নদা ঠাকুরকে এই মহৎ কাজ করতে সাহায্য করেছিল তার আরও 3 বন্ধু, সচিন ও যতীন। এরা সিদ্ধেশ্বর বাবুর 2 ছেলে এবং তাদের এক বন্ধু, তখন সে বঙ্গবাসী কলেজের ছাত্র ছিল, তার নাম সত্য। সিদ্ধেশ্বর বসু সম্পর্কে বলতে হয়, তার বাড়িতে কলকাতায় অনেক দিন অন্নদা ঠাকুর ছিলেন। সিদ্ধেশ্বর বাবুর ছেলে যতীনের সাথে কবিরাজি ওষুধের ব্যবসা করার কথাও হয়েছিল। এবার আসি অলৌকিক ঘটনাতে। সেদিন বাসন্তী সপ্তমী রাত্রি, চৈত্র মাস। অনেক বাড়িতে মা বাসন্তী দেবী আসছেন। রাত্রিতে শুইবার পর নিদ্রা আসিবা মাত্র অন্নদা ঠাকুর একজন মানুষকে দেখিলেন স্বপ্নে। তাকে দেখেই তিনি চিনতে পারলেন তিনি স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। স্বপ্নে রামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরকে বলতে লাগলেন। রামকৃষ্ণদেব বলছেন, আমি এখন যা বলি শুনবে তো? অন্নদা ঠাকুর, নিশ্চয়ই শুনব। রামকৃষ্ণদেব, তুমি প্রত্যুষে উঠে মস্তক মুন্ডন করে গঙ্গা স্নান করে এসো। তারপর বিশুদ্ধ আহার করে বিশুদ্ধ শয্যায় শয়ন করে থেকো। কেমন? এরকম কতদিন করতে হবে? অন্নদা ঠাকুর জিজ্ঞেস করছেন। শুধু আজকের দিন, তারপর যেমন যেমন আদেশ করব সেই মতো কাজ করে যেও। আমি এখন চললুম। রামকৃষ্ণদেব চলে গেলেন। সঙ্গে সঙ্গে অন্নদা ঠাকুর জেগে উঠলেন। রাত্রি তখন প্রায় প্রভাত হয়ে এসেছে। দেখি আর ঘুমাইলাম না। শচীন ঠাকুরের ভক্ত, শ্রীমার মন্ত্র শিষ্য, তাই তাহার নিকট গিয়া স্বপ্নাদেশের সমস্ত কথা বিবৃত করিয়া বলিলাম। শচীন বলিল, তুমি ভাগ্যবান, এখনই যাও মস্তক মুন্ডন করতে, এত লজ্জা কেন? আমি ইচ্ছা অনিচ্ছার মাঝে পড়িয়া ধীরে ধীরে গঙ্গার দিকে চলিলাম। ভাবিলাম, পয়লা বৈশাখ কবিরাজ সাজিয়া বসিব, আর আজ 21শে চৈত্র, এই সকল কি ব্যাপার জানি না। কি এক আকর্ষণের টানে আমি সকালেই কাজ সারিয়া লইলাম, সকল কাজই সারিয়া লইলাম। বিশুদ্ধ কম্বল শয্যায় রাত্রিতে শুইলাম। জানি না কি এক আকর্ষণের টানে আমি সকল কাজ সারিয়া লইলাম, বিশুদ্ধ কম্বল শয্যায় রাত্রিতে শুইলাম। নিদ্রা আসিতে না আসিতে ঠাকুর আসিয়া উপস্থিত। ঠাকুর আসিলেন, আনন্দ হইল, বসিতে বলিলাম। কিন্তু ঠাকুর যে জীবজগতের নমস্য, তাহাকে যে নমস্কার করিতে হয় সে কথা একেবারে ভুলিয়া গেলাম। আর মনে হইতে লাগিল, শচীন যতীন যেমন আমার প্রিয় বন্ধু, ঠাকুরও সেই রকম একজন। অনেক কথাবার্তার পর ঠাকুর বলিলেন,
তুমি ওঠো, সময় হয়েছে। ইডেন গার্ডেনের যেখানে পাকুড় গাছ ও নারকেল গাছ একযোগে উঠেছে তার নিচে যে একটি মূর্তি পাবে সেটি নিয়ে এসো। 3 জন ভক্ত সঙ্গে করে নিয়ে যেও, আর তুমি মৌন অবস্থা অবলম্বন করে থেকো। মূর্তিখানি যতদূর সম্ভব গোপন করে রেখো। তারপর যেমন আদেশ হয় সেই মতো কাজ করো। ঠাকুর চলিয়া গেলেন। তখনও 4-5 দণ্ড রাত্রি আছে। আমি ছুটিয়া শচীনের ঘরে গেলাম এবং নীরবে শচীনকে ডাকিলাম ও কাগজে লিখিয়া স্বপ্নাদেশের কথা জানাইলাম। শচীনের খুব আনন্দ, কিন্তু ভক্ত পাব কোথায়, কে ভক্ত, তাই বা জানিবার উপায় কি ইত্যাদি চিন্তা করিয়া বলিল, আচ্ছা, বঙ্গবাসী কলেজের ছাত্র শচীনকে ও আমার সহপাঠী সত্যকে নিয়ে গেলে হবে কি? আমি মাথা নাড়িয়া সম্মতি জ্ঞাপন করাতে শচীন ভক্ত 2 জনকে ডাকিয়া লইয়া ইডেন গার্ডেনের দিকে অগ্রসর হইতে লাগিল। শচীন বলিল, ঠাকুর, তুমি অনেক গাঁজাখুরি স্বপ্নাদেশের কথা আমায় অনেক দিন বলেছ, এইবার তার পরীক্ষা হবে। আমি একটু হাসিয়া মাথা নাড়িলাম। ক্রমে লাট সাহেবের বাটির নিকট গিয়া উপস্থিত হইলাম। কোন দিকে প্রবেশ করিতে হইবে জিজ্ঞাসা করিলাম। আমি মাথা নাড়িয়া বলিলাম, জানি না। কোন দিকে প্রবেশ করতে হইবে জিজ্ঞাসা করায় আমি মাথা নাড়িয়া বলিলাম, জানি না। অতঃপর মত হইল লাট সাহেবের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ দিয়া যে রাস্তা ইডেন গার্ডেনে প্রবেশ করিয়াছে সেই রাস্তা দিয়াই যাওয়া হইবে। কাজেই তাই হইল। বাগানের অগ্নিকোণ দিয়া প্রবেশ করিয়া নির্দিষ্ট স্থান খুঁজিয়া খুঁজিয়া হাইকোর্টের সম্মুখভাগে যে রাস্তায় ঝিলের ওপর দিয়া একটি পুল আছে সেইখানে আসিয়া সকলে পৌঁছালাম। আমাদের একজনের দৃষ্টি পাকুড় গাছে পড়ায় সকলেই সেই দিকে লক্ষ্য করিলাম এবং দেখিলাম সেই স্বপ্নদৃষ্ট পাকুড় ও নারকেল গাছের সংযোগ স্থান। পাকুড় গাছের ভিতর দিয়া নারকেল গাছটি উচ্চ শির হইয়া দাঁড়াইয়া আছে। গাছটিতে অনেক নারকেলও ফলিয়াছে। আশেপাশে আরও 8-10টি নারকেল গাছ। স্থানটি দেখিয়া আমরা বড় আনন্দিত হইলাম। পুলের পূর্ব প্রান্তে যে স্থান সেখানে গিয়া দেখিলাম বড় অপরিষ্কার। এইরূপ অপরিষ্কার ও লোকের অগম্য স্থান ইডেন গার্ডেনে আর আছে বলিয়া মনে হইল না। শৃগাল বিষ্ঠা শুষ্ক পত্র দ্বারা সমস্ত স্থানটি আচ্ছাদিত। আমরা সকলে শুষ্ক কাষ্ঠের সাহায্যে স্থানটি পাতি পাতি করিয়া খুঁজিলাম। বৃক্ষ কোঠর পর্যন্ত দেখিতে বাকি রাখিলাম না, কোথাও কিছু মিলিল না। দেখিয়া পরস্পর মুখ চাওয়াচাই করিতে লাগিলাম। কিন্তু স্থানটির এমনই মাহাত্ম্য, শচীনের সমস্ত অবিশ্বাস কোথায় চলিয়া গেল। সে বলিল, নিশ্চয়ই পাওয়া যাইবে। বাস্তবিকই স্থানটি একটি তীর্থস্থান। কেননা শুনেছি শাস্ত্রে আছে যে কোনো ফলন্ত বৃক্ষের সংযোগে যদি অশ্বত্থ, বট বা পাকুড় গাছ সংযুক্ত থাকে তাহা বড়ই পুণ্যদর্শন হয়। অনেক হিন্দু নরনারী এইরূপ অবস্থায় যাহাতে উভয় বৃক্ষ বিবাহবন্ধনে আবদ্ধ হয় তাহাই করেন। অবশ্য এই পুরাতন পবিত্র প্রথাকে আধুনা পাশ্চাত্য শিক্ষিত মনীষীগণ অন্ধবিশ্বাসী হিন্দুর অজ্ঞতা বই আর কিছু বলিতে রাজি হইবে না। যাহা হোক, ক্ষণেক পরে সত্যকিঙ্কর রায় বলিল, বোধহয় মূর্তি জলে আছে। কেননা বহুকাল আগে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছিল। শুনেছি সেই সময় মূর্তি জলে পাওয়া গিয়েছিল। আর এখানেও যখন নির্দিষ্ট গাছ দুটির অবস্থান জলের ওপর, এমনকি শিকড়গুলিও জলে গিয়ে পড়েছে, তখন জলেই পাওয়া সম্ভব। কিন্তু এখন জলে নামে কে? যে বাগানে একটি পাতা ছিঁড়িলে 5 টাকা থেকে 50 টাকা জরিমানা দিতে হয়, সে বাগানের জলে নামলে হয়তো ফাঁসিও হতে পারে। বিশেষত আমরা পৌত্তলিক,
তার উপর আবার পুতুল দেবতার উদ্ধার। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি বলিয়া শচীন মালীদের ডাকিতে গেল। তখন সূর্যদেব উঠিয়াছেন। সত্য একখানা কাঠ দিয়া জলে খুঁজিতেছে আর আমার মুখের দিকে একবার তাকাইতেছে। আমি বুঝিলাম নিশ্চয়ই মূর্তির সন্ধান পাওয়া গিয়েছে। তখন আমি আইনের কথা ভুলিলাম। ভালো মন্দ বিচার না করিয়া দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া এক লাফে জলে পড়িলাম। জলে হাত বাড়াইতেই হাতে ঠেকিল। আহা, কি সুখ স্পর্শ, কি পূর্ণ স্পর্শ! জলের ভিতর মূর্তিটি যেন মাটির উপর বসানো ছিল। আমি ক্ষিপ্র হস্তে মূর্তিখানি বুকে তুলিয়া লইলাম। আহা, কি রূপ, কি উজ্জ্বল, কি উজ্জ্বল মধুর মাতৃমূর্তি! মৃদু হাস্য বিমণ্ডিত বদনমণ্ডলে কি অপূর্ব শোভা! শ্যামামূর্তির এমন মুখ তো আর কখনো কোথাও দেখি নাই। মাথার চাদরখানি তাড়াতাড়ি খুলিয়া মূর্তিটি ঢাকিয়া লইলাম, পাছে কেউ দেখে। এমন সময় 2-3 জন মালি লইয়া শচীন উপস্থিত হইল। মালিরা আমাকে সেই অবস্থায় জল হইতে উঠিতে দেখিয়া কিয়া হ্যাঁ বাবু, কিয়া হ্যাঁ বলিতে বলিতে অগ্রসর হইতে লাগিল। ইতিমধ্যেই বুদ্ধিমান শচীনের বুঝতে আর বাকি রইল না। সে মুখ ফিরাইয়া কিছু পয়সা দিয়া মালিদের সন্তুষ্ট করিয়া বলিল, ও আমাদের ঠাকুর, তোরা কিছু গোলমাল করিসনি। উড়ে মালিরা 2-4 পয়সা পাইয়া তুষ্ট, আর বিশেষ কিছু খোঁজ খবর না লইয়াই তাহারা স্বস্থানে প্রস্থান করিল। ভক্তদের আগ্রহে আমি মূর্তিখানি একটু একটু করিয়া খুলিয়া তাহাদের দেখাইলাম। তাহারা সত্বর সে স্থান হইতে চলিয়া আসিবার জন্য আমায় অনুরোধ করিতে লাগিল এবং জিজ্ঞাসা করিল, তুমি মূর্তিখানি এত দূর নিয়ে যেতে পারবে কি? আমি তখনও মৌন। সংকেতে জানাইলাম, কিছু দূর নিয়ে যেতে পারব। শুনিয়া সকলে আমার সহিত চলিল। কয়েক পদ অগ্রসর হইতেই দেখা গেল একজন সাহেব সাইকেল চড়িয়া আসিতেছে। এই ভোরবেলা আমাদের এই অবস্থায় দেখিয়া বোধ হয় সাহেবের প্রাণে ভয়ের সঞ্চার হইয়াছিল। তিনি তাড়াতাড়ি সাইকেল হইতে নামিয়া এক হাতে সাইকেল ধরিয়া আমাদের দিকে ক্ষণিক চাহিয়া রইল। আমরাও তাহার অবস্থা দেখিয়া 2-1 মিনিট থমকাইয়া তাহার দিকে দেখিতে লাগিলাম। কিন্তু মায়ের কি খেলা! সাহেব কোনো কথাবার্তা না করিয়া পুনঃ সাইকেল আহরণপূর্বক চলিয়া গেলেন। আমি মনে মনে ভাবিলাম, এ যে মায়েরই ইচ্ছা, এ মা তো জীবন্ত। এখানে কি আমাদের কোনো অমঙ্গল হতে পারে? নতুবা এই মহাযুদ্ধের প্রারম্ভে ইংরেজের এই দুঃসময়ে 2-4 জন বাঙালি যুবক এইভাবে কি একটি বস্তু লইয়া ভোরবেলা ইডেন গার্ডেন হইতে বাহিরে আসিতেছে, পুলিশ লোকেদের একবার তটস্থ করিতে, পুলিশের লোকেরাও একবারও তদন্ত করিতে আসিল না। পুলিশ তো আশেপাশেই ঘুরিয়া বেড়াইতেছে। সাহেব কোনো কথা না বলিয়া চলিয়া যাওয়াতে আমি মাকে বারংবার ধন্যবাদ দিয়া অগ্রসর হইলাম। লাটপ্রাসাদ পার হইয়া আসিয়া একখানি গাড়ি ভাড়া করা হইল। অতঃপর সেই গাড়িতে করিয়া আমরা নিরাপদে শচীনের বাড়ি আসিয়া পৌঁছাইলাম। ঠাকুর ও মায়ের আশীর্বাদে আপনাদের জীবন হয়ে উঠুক বাধামুক্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে অনুরোধ করা হচ্ছে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে প্রতিটি ভিডিও তোমার কাছে পৌঁছে যায়।